আজকে আমরা জানার চেষ্টা করব মুসলিম বিশ্বের কেন এত অধঃপতন, কেন সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা বারবার নির্যাতিত হচ্ছে। আগে তো এরকম ছিল না। মধ্যযুগে তো ছিল মুসলমানদের জয় জয়কার। পৃথিবীব্যাপী অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে মুসলমানদের আধিপত্য ছিল তুঙ্গে। কিন্তু এর থেকে ধস নামল কীভাবে? বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন স্থানে রয়েছে তাদের চিহ্ন। সবাই বসবাস করে যার যার কালচারে, দেশের কালচারে, সাংস্কৃতিক অঙ্গনে মিশে আছে। কিন্তু মুসলিম কালচারে কয়জন আর বিদ্যমান আছে? সবাই নিজের স্থানীয় কালচার নিয়েই ব্যস্ত আছে। আসলে পৃথিবীতে বর্তমানে প্রধানত তিনটা পলিটিক্স চলে। একটা হচ্ছে পাশ্চাত্য গণতন্ত্র, আর একটা হচ্ছে সমাজতন্ত্র এবং মুসলিম ভাবধারা। এখন পাশ্চাত্য গণতন্ত্র তাদের সাংস্কৃতিক ক্ষমতা সব কিছু বিস্তীর্ণ করতেছে। বিভিন্ন দেশে তাদের আধিপত্য, কালচারাল আগ্রাসন চালিয়ে যাচ্ছে। সমাজতন্ত্র তাদের কালচারাল, তাদের আধিপত্য কূটনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সর্বক্ষেত্রে তারা তাদের কৌশল ব্যবহার করতেছে। কিন্তু মুসলমানদের আধিপত্য বিস্তার নিয়ে এই নিয়ে কোনো দেশের কোনো ঐক্য নাই, কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা নাই। এর মূলে দায়ী কি? এর মূলে দায়ী হতে পারে, আমি মনে করি এর মূলে দায়ী হতে পারে জাতীয়তাবাদী। যেহেতু পাশ্চাত্য গণতন্ত্র এটা পৃথিবী রাজত্ব করতেছে বর্তমান, তারপর সমাজতন্ত্র রাজত্ব করতেছে, মুসলিম ভাবধারাটা একদম ভেঙে যাচ্ছে, বর্তমানে রক্ষণশীল হিসাবে আছে, তাও দিন দিন ক্ষয় হচ্ছে। এর জন্য প্রধানত দায়ী হতে পারে জাতীয়তাবাদী। মুসলিমদের অধঃপতনের পর তারা সেটাকে আর বিস্তীর্ণ না করার পদক্ষেপ না নিয়ে তারা নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য জাতীয়তাবাদীতে পদার্পণ করেছে। প্রত্যেক দেশেই এখন জাতীয়তাবাদী নিয়ে থাকে। আমরা বলতে পারি মুসলমান ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে 2023 অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় 55,000 প্লাস শিশু, নারী এবং যোদ্ধারা নিহত হয়েছে। কিন্তু কয়টা বিশ্ব রাষ্ট্র থেকে কয়টা মুসলিম রাষ্ট্র এর প্রতিবাদ করেছে? হয়তোবা জনগণ প্রতিবাদ করেছে, কিন্তু রাষ্ট্র তো আর প্রতিবাদ করেনি। কয়টা মুসলিম রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করেছে? কয়টা? এর উত্তরে একদম নীরবতা পালন করে। কিন্তু আমরা মুসলমান জনগণ হিসাবে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্নভাবে আন্দোলন, সংগ্রাম, সরকারকে চাপ প্রয়োগ করছে, বাট কোনো ফলাফল আমাদের কাজে আসেনি। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে জনগণই। যেহেতু যে দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান আমাদের ভোটের মাধ্যমেই সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হয়েছে, কিন্তু আমরা এটা আগে বিবেচনা করতে পারি নাই। আমরা এটা আগে একটু চিন্তাধারায় আনতে পারি নাই যে একে আনলে মুসলিম বিশ্বের জন্য ক্ষতি কি আর লাভ কি। সে কি পারবে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে? সে কি পারবে একটা মুসলিম সাংস্কৃতিক ভাবধারার সমাজ উপহার দিতে? এটা আমাদের চিন্তাধারায় আসে না। আমাদের চিন্তাধারায় আসে দেশের জাতীয়তাবাদী তখন আমাদের কাজ করে। তখন আমরা একটু ব্রড মাইন্ডের হতে পারি না। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা আমাদের নির্বাচন সক্ষমতার যোগ্যতা রাখি না, সিদ্ধান্ত নিতে পারি না, সিদ্ধান্ত নেওয়ার বেলায় আমরা ভুগি। তো এর থেকে বের হওয়ার উপায়টা কি? আরেকটা সমস্যা হচ্ছে আমরা অনৈক্য একটা জাতিতে রূপান্তরিত হয়েছি। একটা সময় মুসলমানদের এত আধিপত্য বিরাজ ছিল পৃথিবীব্যাপী, পাশ্চাত্য গণতন্ত্র, সমাজতন্ত্র সবাই ভয় পেত।
মুসলিমদেরকে দমন করার জন্য তারা বিভিন্ন কূটকৌশল চালু করত, কিন্তু এখন মুসলমানরা নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এমনভাবে জড়িয়ে গেছে, এখন তারা পুরা পৃথিবীব্যাপী নির্যাতিত এবং অবহেলার পাত্র। আজকে যদি আমরা আফ্রিকার মুসলমানদের দিকে তাকাই, তাহলে কি বুঝতে পারি? ফিলিস্তিন ভারতের সংখ্যালঘু, দিন দিন মার খাচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই। ফিলিস্তিনে এর আগে কয়েকদিন মারা হয়েছিল, যে কয়েকদিন মারা হয়েছিল অনেক নিহত হয়েছে, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু সে যুদ্ধ কি এখনও থামছে? এখনও কি কার্যকর হয়েছে? এখনও তো দিন দিন ত্রাণ নিতে গিয়ে হত্যার শিকার হচ্ছে। ইসরায়েলি বর্বর হামলায় নিজেদের প্রাণ অকাতরে বিলিয়ে দিচ্ছে শুধু খাবারের আশায়। আমরা কত নিচে নেমে গেছি। আমাদের এত বড় সাম্রাজ্য সব কিছু ভেঙে তছনছ হয়ে গেছে। সবাই নিজ নিজ স্বার্থ দেখে মুসলিম ভাবধারাকে রক্ষা করার জন্য কয়টাই বা মুসলিম দেশ আগ্রহ প্রকাশ করলেও তারা দিন দিন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। সাংস্কৃতিক আগ্রাসনে তারা দিন দিন মনস্তাত্ত্বিকভাবে বিঘ্ন হয়ে যাচ্ছে। মুসলিম আধিপত্যকে ধরে রাখার ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই। যেমন আছে শিয়া সুন্নি, বর্তমান প্রধান দুটি সমস্যা। আরব দেশে মুসলিম ঐক্য তো দূরের কথা, বিভেদের ওপর যুদ্ধের আশ্রয় পর্যন্ত নেয় তাদের এই দুটি মতবাদের জন্য, অথচ উই আর মুসলিম। এটাই আমাদের ব্যর্থতা। মুসলমানদের এত ধন সম্পদ থাকতেও বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে ভূখণ্ড রয়েছে, যে ভৌগোলিক রাজনীতি রয়েছে, কূটকৌশল রয়েছে, যদি এটিকে মুসলমানদের ঐক্যের স্বার্থে আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে কতই না সুন্দর হতো। মুসলিম বিশ্ব আবার নিজের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারত। কিন্তু নিজ নিজ স্বার্থের জন্য সবাই নিজ নিজ দিকে ধাবিত হচ্ছে, চাটুকার হয়ে যাচ্ছে পাশ্চাত্য গণতন্ত্রের দিকে। মনে হচ্ছে পাশ্চাত্য গণতন্ত্র কোনোদিন ধ্বংস হবে না, সমাজতন্ত্র কোনোদিন ধ্বংস হবে না। বর্তমান পৃথিবীটা চলছে কম্পিটিশনের ওপর। পাশ্চাত্য গণতন্ত্র, সমাজতন্ত্র, মুসলিম ভাবধারা অলরেডি ধ্বংসের দ্বার প্রান্তে। এখন দুটি ভাবধারা বেশিরভাগ বিরাজ করছে, পাশ্চাত্য গণতন্ত্র আর সমাজতন্ত্র। গণতন্ত্রের হচ্ছে জয় জয়কার। এখন রাশিয়া, চীন, কোরিয়া কেন মুসলমানদেরকে সাড়া দিচ্ছে, কেন মুসলমানদেরকে এখন নিজের কাছে নিতে চাচ্ছে? এর কারণ আমি মনে করি পাশ্চাত্য গণতন্ত্রকে তারা দমন করার জন্য মুসলিমদের সাথে একটা ঐক্য স্থাপন করতে চাচ্ছে, যার মাধ্যমে দুটার সমন্বয়ে পাশ্চাত্য গণতন্ত্রকে ধ্বংস করতে হবে, তাদেরকে পৃথিবীতে পঙ্গু বানাতে হবে, যার জন্য রাশিয়া, চীন সমাজতান্ত্রিক দলগুলা মুসলমানদের সাথে আবেগপ্রবণ হচ্ছে, ঐক্য স্থাপনের ব্যাপারে আগ্রহী। বর্তমানে এই অবস্থায় মুসলমানদের কী করতে হবে? কী করলে আবার সেই সোনালী যুগে ফিরে যেতে পারে? এর জন্য প্রথমত মুসলমানদের অভ্যন্তরে এতই মতবাদ সৃষ্টি হয়েছে, এক একজন এক এক মতবাদের দিকে ধাবিত হচ্ছে, ফলে বিভিন্ন ধরনের সাম্প্রতিক দাঙ্গায় লিপ্ত হয়ে যাচ্ছি আমরা। অথচ আমরা মুসলমান এত দাঙ্গার ভিতরে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। একজনের কথা একজন সইতে পারছি না, একজনের কথা একজন মানতে পারছি না, একজনের কথা একজন কোনো গায়ে মাখছি না। কেউ মুসলিম ঐক্যের আহ্বান করলে প্রথমত আমরা তাকে জাজ করি সে কোন দলের, সে সুন্নি না শিয়া। এই জাজ করা আমাদের বাদ দিতে হবে। আমাদেরকে যদি মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত করতে হয় প্রথমত আমাদের ব্রড মাইন্ডের হতে হবে। আর যেহেতু এখন রাষ্ট্র হিসাবে স্বীকৃত পৃথিবীর প্রায় সব দেশ, তো মুসলিম ঐক্য স্থাপনের ক্ষেত্রে প্রথমত রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র কি সমাজতান্ত্রিক ভাবধারায় চলবে না গণতান্ত্রিক ভাবধারায় চলবে, এর জন্য প্রথমত নির্বাচন করতে হবে আমাদের মুসলিম প্রতিনিধি।
যে এখন তো মুসলমান দেশে মুসলিম প্রতিনিধি সবই, তাহলে কী করা হবে? যে ইসলাম ভাবধারা চলতে চায়, ইসলাম ভাবধারা রাজনীতি করে, তাদেরকে ভোট দিতে হবে, তাদেরকে সমাজে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ স্থান দিতে হবে। এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এর ক্ষেত্রে মুসলিম ভাবধারার রাজনীতি যারা করে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, ভোট দিতে পারি, তাদেরকে আমরা সম্পূর্ণ সমর্থন করতে পারি। তাহলে মুসলিম ঐক্য আবার স্থাপনের একটা আশা ব্যক্ত করা যায়, কারণ তারাই তো নেশন নেতৃত্ব দেবে, পুরো নেশনে মুসলিম ঐক্যের দিকে স্থাপিত করবে। তারাই আবার বিভিন্ন দেশের সাথে কূটনৈতিকভাবে বিভিন্নভাবে মুসলমানদের ঐক্য স্থাপনের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করবে। বর্তমানে মুসলিম দেশগুলোই নিজেদের ঐক্য ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছে না। মুসলমান ঐক্যকে তারা একদম ধসে মুছে দিয়েছে। এর থেকে বের হওয়ার জন্য মুসলিম ভাবধারা রাজনীতিদেরকে আমাদের প্রায়োরিটি দিতে হবে, তাদেরকে ভোট দিতে হবে, তাদেরকে আমাদের সমাজের উঁচু স্থানে নিয়ে যেতে হবে। আর দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান ভাবধারার রাজনীতি অনেকে অনেক রকমের করে থাকেন, তো এতে বিভিন্নভাবে বিভেদ সৃষ্টি না করে ঐক্য স্থাপন করাটাই কাম্য, যার ফলে সমাজের সাংস্কৃতিক রাজনীতিক অঙ্গনে বৃহৎ একটা গুড এফেক্ট ফেলবে, ফলে যেটা আমাদের মনস্তাত্ত্বিক ক্রিয়ায় ভালো একটা কাজ দেবে। সো সর্বোপরি আমার কথা হচ্ছে মুসলমান ঐক্য থাকতে হবে, ব্রড চিন্তা ভাবনা করতে হবে। ছোটোখাটো চিন্তা ভাবনা নিয়ে আপনি পৃথিবী শাসনের দিকে মনস্তাত্ত্বিক হবেন, এটা একদম বোকার স্বর্গে বসবাস করার মতো একই কথা। সো বি কেয়ারফুল। আমাদের কি করতে হবে, আমার দায়িত্বটা কি, এটা নিয়ে একটু ভাবতে হবে, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। আমি নিজেই কি মুসলিম বিশ্বের ঐক্যকে বিনষ্ট করছি? আমার দ্বারা কি হচ্ছে? এরকম যদি মনোভাব থাকে, আপনি একটু ভাবেন, তারপর নিজে অনুতপ্ত হন, তারপরেই দেখবেন আপনি কত ভুল করেছেন। আপনি নিজেই মুসলিম ঐক্য বিনাশের ক্ষেত্রে আপনি নিজেই দায়ী। প্রত্যেকে নিজের জন্য দায়ী। এর জন্য আমাদের অনুতপ্ত হতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক।